ওকে, সো আমাদের এইবারের যে সাবজেক্টটা সেটা হলো ডেটা মাইনিং অ্যান্ড মেশিন লার্নিং, যেটা ক্লোজ টু রিলেটেড টু দ্য প্রিভিয়াস সাবজেক্ট। ওকে, সো আমরা যে প্রিভিয়াস সাবজেক্টে মেশিন লার্নিং পড়েছি, আমাদের জন্য খুব ভালো হয়েছে যে আমাদের মেশিন লার্নিং সম্পর্কে যথেষ্ট পরিমাণ নলেজ আছে এবং আমরা জানি কোথায় কিভাবে কি করতে হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যালগোরিদম জানি, ইউজ করতে জানি, ট্রেনিং ডাটা, টেস্ট ডাটা, এগুলো সম্পর্কে আমরা অলরেডি জেনে আসছি, আমাদের জন্য খুবই সুবিধা হবে। ঠিক আছে, এবং এখানে ডেটা মাইনিং কথাটা অ্যাড করা হয়েছে, তার মানে হলো আমরা কিন্তু অলরেডি ডাটাকে মাইন করছি। ঠিক আছে, ডাটাকে মাইন করছি, বাট আরো কিছু প্রসেস শিখতে হবে, কিভাবে ব্যালেন্স করে। হ্যাঁ, তারপর হলো ওভারফিট কি, আন্ডারফিট কি, এই টার্মগুলো হয়তো আমরা একটু আরো ক্লিয়ারলি জানবো। ঠিক আছে, তারপর হলো আমরা লাস্ট সেমিস্টারে আমরা বাইনারি ক্লাসের কনফিউশন ম্যাট্রিক্সটা দেখাইছি, তাই না ক্লাসে, বাট মাল্টি ক্লাস যদি হয় সেক্ষেত্রে কনফিউশন ম্যাট্রিক্সটা কিভাবে হবে এটা কিন্তু আমরা দেখাইনি, তো সেটা আমরা দেখাবো। তারপর ধরো আমরা ডিপ লার্নিং সম্পর্কে তেমন একটা আলোচনা করি নাই, আমরা এখানে একটা মডেল, সিএনএন মডেলকে ধরে ডিপ লার্নিং এর একটা অ্যালগোরিদম, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা হয়তো বা আমি সম্পূর্ণ আর্কিটেকচার, মডেল ডিজাইন, তারপর এটা থেকে যে অ্যালগোরিদম গুলা আসছে আরো ডিপ সিএনএন যেটাকে বলে। ঠিক আছে, শুধু সিএনএন অনেক সময় প্রবলেম সলভ করতে পারে না, তখন ডিপ সিএনএন এর আমরা হেল্প নিই। তো ডিপ সিএনএন এ এরকম কিছু অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদম গুলো আবার ট্রান্সফার লার্নিং হিসেবে ইউজ করা যেতে পারে, ট্রান্সফার লার্নিং। ঠিক আছে, তো ট্রান্সফার লার্নিং একটা কনসেপ্ট, ডিপ লার্নিং এরই কনসেপ্ট, এগুলো সম্পর্কে আমরা একটু জানবো ডিপ লার্নিং এর, এবং আমরা ইমেজ ডাটা সেট নিয়ে কাজ করব। এবার এবার আমরা ইমেজ ডাটা সেট নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এগুলো একটু দেখবো। তারপর হলো আমাদের, আমরা একটু ওয়েকা দেখবো। ওয়েকা একটা সফটওয়্যার আছে, ওয়েকা। তো ওয়েকা সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে ডাটা সেট নিয়ে কাজ করতে পারি উইদাউট কোডিং। ঠিক আছে, তোমার কোনো কোডিং নলেজ লাগবে না, তুমি সিমুলেশনের মাধ্যমে কিভাবে প্রিসিশন, রিকল, F1 স্কোর বের করতে পারো, এটা আমরা দেখব। যেহেতু আমরা কোডিং এর মাধ্যমে এগুলা বের করা শিখছি, উইদাউট কোডিং এইগুলা আমাদের কাছে অনেক ইজি হবে, রাইট? জি স্যার। মানে জি যে স্যার। কাজগুলো আমরা লাস্ট সেমিস্টারে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে করছি, এটাই আমরা একটা সিমুলেটরের মাধ্যমে করব। তো ওই সিমুলেটরের মাধ্যমে আমরা কি করব, আমরা লার্নিং অ্যালগোরিদম ফিক্সড করে দিব, ডাটাকে আগে প্রসেস করব, ডাটাকে প্রসেস করে ডাটা ভিজুয়ালাইজ করব উইদাউট কোডিং। তোমার কোনো কোডিং নলেজ দরকার নেই, জাস্ট থিওরিটিক্যাল নলেজ থাকতেই হবে। তারপর হলো ভিজুয়ালাইজ করার পরে আমরা সেগুলাকে ট্রেন করাবো, ট্রেন করিয়ে আমরা আউটপুট পাবো। ঠিক আছে, তো এই ধরনের একটা সফটওয়্যার হলো ওয়েকা, WEKA, ওয়েকা। তো এই সফটওয়্যারের আমাদের হয়তো বা একটা বা দুইটা ক্লাস থাকবে হাইস্ট, বেশি থাকবে না, কারণ ওইটা দিয়ে এখন আজকাল মানুষজন সিমুলেশন আসলে তেমন একটা করে না। ঠিক আছে, কারণ ওখানে ডিপ লার্নিং ইমপ্লিমেন্ট করাটা খুব ডিফিকাল্ট। মেশিন লার্নিং এর বেশ কিছু অ্যালগোরিদম করা যায়, বাট ম্যাক্সিমাম মেশিন লার্নিং অ্যালগোরিদম সেখানে নাই। সো দ্যাটস ওয়াই এইটা দিয়ে মানুষ এখন তেমন একটা কাজ করে না। মানুষ এখন পাইথনটা এত অ্যাভেলেবেল হয়েছে, এত লাইব্রেরি হয়ে গেছে, যে মানুষ এখন কোডিং এর মাধ্যমে করার চেষ্টা করে, আউটপুটটা নিয়ে আসার চেষ্টা করে। ঠিক আছে, তো আমরা এডিটর হিসেবে গুগল কোল্যাব ইউজ করেছিলাম, তোমরা ভিএস কোড ইউজ করতে পারো। আমি এবার চেষ্টা করব ইয়াতে দেখানোর জন্য, ভিএস কোডে দেখানোর জন্য। ঠিক আছে, লোকালি কিভাবে আমরা কাজ করতে ভালো পারি। হয় স্যার তাহলে আমাদের। হ্যাঁ, তাহলে ভিএস কোডে দেখাবো। তারপর হলো আমরা হলো অ্যানাকোন্ডা ইউজ করতে পারি, নো প্রবলেম। কারো যদি অ্যানাকোন্ডা অভ্যস্ত হয়ে থাকে অ্যানাকোন্ডা ইউজ করবা, আবার কেউ যদি তোমার পাইচামে অভ্যস্ত থাকো পাইচামে করতে পারো, নো প্রবলেম। সো যে কোনো একটা এডিটর ফলো করলেই হবে। আর আর হলো আমরা এই কোর্সে অ্যাডভান্স কিছু বিষয় শিখবো। আমরা একটু এনএলপি সম্পর্কে জানবো। তারপর হলো এই কোর্সে আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হলো মেশিন লার্নিং এর একটু আমরা তো মেশিন লার্নিং অ্যালগোরিদম কল করেছিলাম, তো আমরা চেষ্টা করব এক দুইটা মেশিন লার্নিং এর একদম ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো আলোচনা করার জন্য। ঠিক আছে, তো জি স্যার। ডিপ লার্নিং এর নরমালি যেটা হয়, আমরা তো নরমালি মডেলকে আমরা কাস্টমাইজ করি ডাটা সেট ট্রেনিং এর মাধ্যমে, তাই না? তো ডিপ লার্নিং এ ওই যে জি ট্রান্সফার স্যার। লার্নিং এর কথা বলছিলাম, তো ট্রান্সফার লার্নিং এর কনসেপ্টটা কি? ট্রান্সফার লার্নিং এ তোমার বেশ কিছু অ্যালগোরিদম অলরেডি ইমেজ দিয়ে তারা ট্রেন করে রাখছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে তারা ট্রেন করে রাখছে। তো তোমার যদি ইমেজের সাথে সেটা মিলে যায়, যে হ্যাঁ আমার তো এই ইমেজটা
এই ইমেজটাকে রিকগনিশন করতে হবে অথবা ডিটেকশন করতে হবে। তাহলে এই ইমেজ নিয়ে ট্রান্সফার লার্নিং এর কোন মডেলটা কাজ করছে, ঠিক আছে, তুমি দেখার পরে দেখলা যে হ্যাঁ এটা তো ভিজিজি 16 একটা ট্রান্সফার লার্নিং অ্যালগরিদম, রেসনেট 50 অথবা 34 এটা একটা ট্রান্সফার লার্নিং অ্যালগরিদম। তো এই ধরনের অ্যালগরিদম গুলা এই ইমেজ নিয়ে কাজ করছে। আচ্ছা, আমরা কখন ডিপ লার্নিং এ যাই? যখন আমাদের আসলে অনেক ইমেজ ডাটা সেট থাকে এবং আমরা নর্মালি অনেক একটু ডিপ এবং এর যে ভিতরের লেয়ার গুলো আছে বা ভিতরের আরো ফিচার গুলো আছে এগুলাকে একদম ডিপলি আমাদের এক্সট্রাক্ট করতে হয়। হ্যাঁ, তখন আমাদের আসলে ডিপ লার্নিং এ যেতে হয়। এবং সরাসরি ইমেজ ডাটা সেট নিয়ে যদি কাজ করতে চাই এবং সরাসরি ইমেজ থেকে যদি ফিচার এক্সট্রাক্ট করতে চাই তাহলে আমাদের ডিপ লার্নিং নিয়ে কাজ করতে হয়। তুমি ইমেজকে লেবেলিং করে মেশিন লার্নিং এ কাজ করতে পারবা। তার মানে হলো ইমেজ থেকে ফিচারগুলো এক্সট্রাক্ট করে এক্সেল ফাইলে সেগুলোকে লিপিবদ্ধ করে আবার তুমি মেশিন লার্নিং করতে পারবা, কোনো সমস্যা নেই। অনেকেই যেটা করে আর কি, দেখা গেলো যে ডাটা সেট কম, সেক্ষেত্রে মেশিন লার্নিং ডিপ লার্নিং এ যায় না। ডিপ লার্নিং এ যাইতে হলে অনেক ডাটা থাকতে হবে, ঠিক আছে, মিনিমাম 10,000 ইমেজ তো মাস্ট, ঠিক আছে, আরো বেশি হইলে আরো ভালো। তো আমরা তো এত ডাটা পাই না, তাই না? এত ডাটা সেট কালেক্ট করা খুব ডিফিকাল্ট। তো এত ডাটা সেট কালেক্ট করা ডিফিকাল্ট, তাহলে আমরা কেন ডিপ লার্নিং ইউজ করব? তখন তোমাকে কোশ্চেন করতে পারে, তুমি এই মাত্র 100 200 বা 500 ইমেজ নিয়ে কেন ডিপ লার্নিং ইউজ করলা? ডিপ লার্নিং তো নরমালি এত অল্প ডাটা সেট নিয়ে কাজ করতে পারে না, ভালো রেজাল্ট আউটপুট আসে না। তো তখন আমরা একটা সলিউশন নিয়ে আসছি, খুব সুন্দর একটা সলিউশন। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা এই 500 ইমেজের মধ্যে ডিপ লার্নিং ইউজ করব। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? তো আমরা একদম স্ক্র্যাচ থেকে মডেলটাকে ট্রেন না করিয়ে, স্ক্র্যাচ থেকে বলতেছি একদম তোমার ডাটা সেট থেকে তুমি মডেলকে ট্রেন করাবা, পরবর্তীতে তুমি আননোন ডাটা দিবা, সে হয়তো বা আননোন ডাটাকে ক্লাসিফাই করবে। এটাকে আমি বলতেছি একদম স্ক্র্যাচ থেকে, তুমি একদম স্ক্র্যাচ থেকে তুমি মডেলকে ট্রেন করাচ্ছ, সেটা ডিপ লার্নিং হইতে পারে, সেটা মেশিন লার্নিং হইতে পারে, ঠিক আছে। বাট ট্রান্সফার লার্নিং কিছু অ্যালগরিদম আছে, তারা আসলে আমাকে কি করে, আচ্ছা ঠিক আছে তোমার তো 500 ডাটাকে তুমি মেশিন লার্নিং ডিপ লার্নিং দিয়ে করতে পারবে না, তাহলে আমি তোমাকে হেল্প করব কিভাবে? আমি এরকম লক্ষ লক্ষ মিলিয়ন ডাটাকে ট্রেন করাইছি আমার মডেলের মাধ্যমে, তুমি আমার কাছ থেকে কিছু ফিচার নাও। তুমি যে ইমেজটা ট্রেন করাচ্ছ সেই ইমেজ আমি অলরেডি ট্রেন করাই রাখছি, তাহলে তুমি আমার কাছ থেকে কিছু ফিচার বা কিছু বৈশিষ্ট্য নিয়ে নাও, আমি তোমাকে দিয়ে দিলাম। ব্যাপারটা এরকম, কিছু নলেজ ট্রান্সফার করে দিলাম, ঠিক আছে। এখন আমার কিছু নলেজ যদি তোমাদের দিয়ে দিই, তোমরা আননোন ওইরকম কিছু, দেখা গেল তুমি অল্প নলেজ, তোমার মধ্যে অল্প নলেজ আছে, অল্প ডাটা আছে, বাট আমার মধ্যে ধরো হিউজ নলেজ আছে, আমি তোমাকে সেগুলা ট্রান্সফার করে দিয়ে দিলাম। যেমন এখন তোমাদের যেটা করতেছি আমি তোমাদের জানাচ্ছি, তাই না? আমি হয়তো বা যদিও আমি অনেক কিছু জানি না, লেটসে ধরলাম যে আমি অনেক কিছু জানি, সেই জানা মানগুলো আমি তোমাদের একটু দিয়ে দিচ্ছি, রাইট? তোমরা আজকের পরে অনেক কিছু শিখে যাবে না, যেটা কিনা অনেক আগে জানতা না। বিষয়টা এরকম, তার মানে আমি হলাম একটা ট্রান্সফার একটা মডেল, ঠিক আছে, এই মডেল প্রিটেন মডেল বলা হয় এটাকে। তো আমি হলো প্রিটেন মডেল, আমি অনেক কিছু জানি, আমার কাছ থেকে তুমি কিছু ধার নিলা, নিয়ে তুমি তোমার যে নলেজটা আছে, অল্প নলেজ ছিল, যে অল্প নলেজ নিয়ে আসলে ডিপ লার্নিং এর কাজটা তুমি করতে পারতেছিলা না, ঠিক আছে, তোমাকে হয়তো বা কোশ্চেন করা হইতো যে না তুমি তো 500 ডাটা নিয়ে কাজ করছো, যেটা কিনা পসিবল না, তোমাকে সেখান থেকে বাধ্য হয়ে বের হয়ে আসতো, ডিপ লার্নিং ইউজ করতে পারতো না, তখন তোমাকে মেশিন লার্নিং এর হেল্প নিতে হতো। মেশিন লার্নিং অল্প ডাটা নিয়েও সে ডিফাইন করতে পারে, খুব ভালো প্রেডিকশন করতে পারে, ঠিক আছে। তারপরে হলো তাহলে আমরা কি করলাম যে আমরা আমার কিছু নলেজ তোমাদের দিয়ে দিলাম, এই যে নাও তুমি এখন ইয়া করো, তাহলে তোমার যে অল্প নলেজ ছিল সেখানে তোমার নলেজ ফিউশন বা নলেজ ট্রান্সফার হয়ে তোমার নলেজটা একটু বেশি হয়ে যাবে না, এখন একটু বেড়ে যাবে না? জি স্যার। তার মানে এই কনসেপ্টটা হলো ট্রান্সফার লার্নিং। তার মানে অলরেডি কেউ এই প্রিটেন মডেলটা ডেভেলপ করে রাখছে, এখন তোমাকে খুঁজতে হবে তারা কি ধরনের ডাটা সেট নিয়ে, কি ধরনের ইমেজ নিয়ে ওই প্রিটেন মডেলটা বানাইছে। যদি ফেস হয় তাহলে তুমি ফেস রিলেটেড প্রিটেন মডেল নিয়ে আসতে পারো, যদি ডিজিজ রিলেটেড হয় ডিজিজ রিলেটেড দেখো প্রিটেন মডেল আছে কিনা, ঠিক আছে। তার মানে হলো তারা এই ধরনের অসংখ্য ডাটা, মানে শুধু যে একই ধরনের ডাটা নিয়ে ট্রেন করাইছে তা না, অসংখ্য ধরনের ডাটা নিয়ে তারা ট্রেন করায় বসে আছে, যে এই যে আমার প্রিটেন মডেল আছে তুমি ইউজ করো। তার মানে হলো আমরা নর্মালি যে সিএনএন বা ডিপ সিএনএন বা যে মডেলগুলো ইউজ করি, এগুলা যদি ভালো কাজ না করে অল্প ডাটা সেটের মধ্যে, তাহলে আমরা কি করতে পারি,
আমরা ওই রকম ট্রান্সফার লার্নিং এর মাধ্যমে প্রিটেন মডেল থেকে ফিচারগুলো নিয়ে এসে আমাদের মডেলে আমরা অ্যাড করতে পারি। বুঝছো? তো এই কনসেপ্টটাকে বলা হয় জি স্যার। তোমার নলেজ ট্রান্সফারিং অথবা ট্রান্সফার লার্নিং। ঠিক আছে? সো জি স্যার। এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টের মাধ্যমে আমাদের অল্প ডাটা সেট হলেও আমরা আমাদের মডেলকে ট্রেন আপ করতে পারি। আর আমরা হলো এখানে যেহেতু আমরা ডিপ লার্নিং করতেছি, তার মানে এখানে একটা ফিচার আমরা যখন একটা ইমেজ ইনপুট নেই, ইমেজ ইনপুট নেওয়ার পর আউটপুটের ইমেজ ইনপুট নিলাম এবং আমরা ফাইনালি আউটপুট পাবো, তাই না? এটাই তো হয়। তাহলে মাঝখানে আসলে কি হয়, আমরা মেশিন লার্নিং এ কি করছিলাম, জাস্ট মডেলটা দিয়ে দিছি, রাইট? ইনপুটটা মডেলে দিয়ে দিছি, তার আগে আমরা ইনপুট ডাটাকে বিভিন্নভাবে প্রসেস করে আমাদের ক্লিন ডাটা সেট তৈরি করে ফাইনালি আমরা মডেলে দিছি, মডেল আমাদের আউটপুট দিছে। বাট এখানে যেটা হয়, তুমি সরাসরি আসলে একদম মডেলে দিয়েই যে আউটপুট পাবা তা নয়। হ্যাঁ, তো ডিপ লার্নিং এ কি হয়, এরকম ইনপুট এবং আউটপুটের মাঝে অনেক লেয়ার থাকে, প্রত্যেকটা লেয়ার ওই ইমেজ থেকে ফিচার এক্সট্রাক্ট করে। ঠিক আছে? প্রথম লেয়ার ধরো কাজ করলো, প্রথম লেয়ার, তারপরে লেয়ার আবার ফিচার এক্সট্রাক্ট করলো, তারপরে লেয়ার আবার ফিচার এক্সট্রাক্ট করলো। মানে প্রত্যেকটা লেয়ার যখন একটা আউটপুট বের করে, ওই আউটপুটটা পরবর্তী লেয়ারে ইনপুট হিসেবে কাজ করে। তোমাদের আগে যেটা বলছিলাম, ঠিক আছে, যে মেশিন লার্নিং এ একটা কনসেপ্ট দিছিলাম যে ইনপুট থেকে আউটপুট যেটা পাবা ওটাকে পরবর্তীতে আবার ইনপুট হিসেবে ইউজ করবা, তাহলে তোমাদের যে ইরর গুলা ছিল সেগুলো মিনিমাইজ হবে, রাইট? জি স্যার। জি স্যার। এটা বাই ডিফল্ট ডিপ লার্নিং এ হয়, তোমাকে কিছু করতে হবে না। ডিপ লার্নিং এ যেটা হয়, ধরো ফার্স্ট লেয়ারে ইনপুট হিসেবে নিল, ওই লেয়ার একটা আউটপুট তৈরি করে, ওই আউটপুটটা পরবর্তীতে আবার পরবর্তী লেয়ারে ইনপুট হিসেবে চলে যায়, রাইট? পরবর্তী লেয়ারে আবার ইনপুট হিসেবে কাজ করবে আউটপুটটা। এভাবে ফাইনালি আমরা একটা ফাইনাল একটা আউটপুট লেয়ার পাই। ঠিক আছে? যে লেয়ারের মাধ্যমে আমাদের আসলে আমরা যেটা চাচ্ছি এক্স্যাক্টলি ওই খুব ভালো অ্যাকুরেসি দিয়ে আমরা যে কোনো ইমেজ ডাটাকে আমরা প্রেডিক্ট করতে পারি যে এটা আসলে কি। ঠিক আছে? এটা ক্যাট না ডগ, না এটা রহিম না করিম। ঠিক আছে? তো এই ধরনের অসংখ্য তোমার ধরো ডিপ লার্নিং অ্যালগরিদম আছে, সিএনএন আছে, তারপর আরসিএনএন আছে, ফাস্টার আরসিএনএন আছে, তারপর হলো তোমার ধরো এগুলো একদম কোর মডেল, এগুলো প্রিটেন মডেল না, এগুলো মেশিন লার্নিং এর মতো মডেল। প্রিটেন মডেল আমরা আমাদের বেশ কিছু লিস্ট আছে, সেটা আমরা পরবর্তীতে বলবো। ওই প্রিটেন মডেল গুলাকে তোমাকে আর ট্রেন করাইতে হবে না, তারা নিজে নিজে অলরেডি ট্রেন আপ হয়েই আছে। বাট আমি যে এখন যে অ্যালগরিদম গুলো বলতেছি এগুলো মেশিন লার্নিং এর মতো, এগুলা তুমি সরাসরি স্ক্র্যাচ থেকে তুমি ট্রেন আপ করাইতে পারবে, তোমার ডাটা সেট দিয়ে তুমি ট্রেন আপ করাইতে পারবে। ঠিক আছে? বুঝছো? ডিফারেন্ট কনসেপ্ট কিন্তু। জি স্যার। মানে তুমি একদম তোমার স্ক্র্যাচ থেকে তুমি মডেলটাকে ট্রেন করাইতে পারবা, মানে মডেলের মধ্যে নলেজটা একদম শূন্য আছে, তুমি ডাটা দিয়ে সেটাকে ফিল আপ করতে পারবা। এই ধরনের মডেলগুলো হলো ধরো সিএনএন, মানে আমরা বলতেছি ডিপ লার্নিং, বাট ডিপ আমরা যেমন বলি মেশিন লার্নিং, বাট মেশিন লার্নিং এর মধ্যে আবার বেশ কিছু অ্যালগরিদম আছে, রাইট? সাপোর্ট ভেক্টর মেশিন, ডিসিশন ট্রি, ক্লাসিফায়ার, রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, ক্লাস্টার অ্যালগরিদম, এই ধরনের বেশ কিছু আলাদা আলাদা অ্যালগরিদম আছে আবার। এরকম আমাদের ইয়াতে ডিপ লার্নিং এর মধ্যে আমাদের বেশ কিছু অ্যালগরিদম আছে, সেগুলো হলো একটা সিএনএন, ডিপ সিএনএন, তারপর হলো তোমার আরসিএনএন, ফাস্টার আরসিএনএন, ইয়েলো অ্যালগরিদম, ফেসনেট। ঠিক আছে? ফেসনেট হলো গুগলের একটা অ্যালগরিদম, ঠিক আছে, ডিপ লার্নিং অ্যালগরিদম। তারপর হলো ফেসনেটকে আমরা প্রিটেন মডেল বলতে পারি, সিএনএন এর একটা টাইপ, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের একটা প্রিটেন টাইপ। ওকে, হোয়াটসঅ্যাপ ডিপ লার্নিং অ্যালগরিদমের একটা পার্ট আর। তারপর ধরো আর কি অ্যালগরিদম আছে, আরো অসংখ্য ডিপ লার্নিং অ্যালগরিদম আছে আসলে। ঠিক আছে? তো এই অ্যালগরিদম গুলার আমাদের আসলে এই মুহূর্তে সবকিছু জানার দরকার নাই, আমরা শুধু সিএনএনটাকে ফোকাস করব এই মুহূর্তে। সিএনএন এবং সিএনএন এর যে প্রিটেন মডেলগুলো আছে সেই মডেলগুলো ফিল আপ করবো। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট কাজ হবে এই কোর্সের মধ্যে ফার্স্ট কাজ হবে আমাদের একটা ডিপ নিউরাল নেটওয়ার্ক তৈরি করা। আমরা কিভাবে পাইথন কোডিং এর মাধ্যমে একদম একদম কোর লেভেলের একটা একটা সিএনএন মডেল কিভাবে তৈরি করতে পারি। তার মানে হলো সিএনএন যেভাবে কাজ করে তার উপর বেস করে, ওই অ্যালগরিদমের উপর বেস করে আমরা একটা কোডিং করব, যে এই হলো আমাদের ইনপুট, এই হলো আমাদের সিএনএন মডেল, এই হলো আমাদের আউটপুট। একটা সিএনএন মডেলে মাল্টিপল লেয়ার থাকে। ঠিক আছে? তো লেয়ারগুলা কি, এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। তারপর হলো একটা সিএনএন মডেল যখন আমরা তৈরি করে ফেলবো, ওই সিএনএন মডেল দিয়ে আমরা প্রথমে নর্মাল ডাটা নিব। ঠিক আছে? পরবর্তীতে আমরা
সিএসবি ডাটা, মানে নর্মাল যে ডাটাগুলো আছে, সিএসবি ডাটাকেও তুমি ডিপ লার্নিং দিয়ে ট্রেন করাইতে পারো। ঠিক আছে, এটা 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 কোনো সমস্যা না। তো সিএনএন এর তুমি ধরো অনেক সময় দেখা গেলো যে আমরা ওই ইমেজকে সরাসরি হয়তো বা করতে যাচ্ছি না, আমরা সিএসবি কে ডিপ লার্নিং দিয়ে, সিএসবি ডাটাকে আমরা ডিপ লার্নিং দিয়ে ট্রেন করাবো। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি সিএসবি ফাইল দিতে পারো। তো আমরা সিএসবি ফাইল দিয়ে ট্রেন করাবো, অথবা আমরা কোনো ইমেজ দিয়ে আমরা আমাদের সিএনএন, আমরা যে সিএনএন মডেলটা তৈরি করব সেই সিএনএন মডেলকে আমরা ইমেজ দিয়ে ট্রেন করাবো। ঠিক আছে, এখন এখানে আসো, এখানে একটা মজার ব্যাপার হলো কি, আমরা আমাদের কাস্টম সিএনএন তৈরি করতে পারবো। কিভাবে? লেটস সে তুমি তোমার যে কোর লেভেলে সিএনএন আছে, একদম অরিজিনাল বেসিক যে অ্যালগরিদমটা আছে, সেই বেসিক অ্যালগরিদম অনেক সময় আউটপুট ভালো নাও দিতে পারে। এখন তুমি একটু চিন্তা করলে, আচ্ছা ঠিক আছে আমি একটু লেয়ার সংখ্যা বাড়াই দিই, তাহলে তুমি যে লেয়ারটা বাড়াইলা এটা কি তোমার পক্ষ থেকে বাড়াইলা, রাইট? এখানে লেয়ার গুলা অ্যাড করা যায়, বিভিন্ন লেয়ার অ্যাড করা যায়, এটা একটা সুন্দর প্রসেস, যে তোমার যে এক্সিস্টিং মডেল আছে এই মডেলের মধ্যে তুমি লেয়ার অ্যাড করতে পারবা। ওর প্রিটেন মডেল দিয়ে তুমি ট্রেন করাইছো, ওই প্রিটেন মডেলে তুমি আবার এক্সট্রা লেয়ার অ্যাড করে দিতে পারবো। তার মানে যে মডেলটা হবে এটা একদম তোমার কাস্টম মডেল হবে। ঠিক আছে, মানে প্রিটেন মডেল ঠিক আছে, ঠিক আছে, ট্রান্সফার লার্নিং দিয়ে তুমি ইউজ করছো, বাট তুমি কিন্তু এক্সট্রা একটা দুইটা লেয়ার এড করছো, দেখবা যে এতে করে হয়তো আউটপুট বেড়ে গেছে, অ্যাকুরেসি বেড়ে গেছে, অথবা অনেক সময় অ্যাকুরেসি কমেও যেতে পারে। ঠিক আছে, তুমি যখন একটাকে খুব বেশি প্রিসাইজ করে ফেলবা, তার মানে তুমি যখন ওভার ট্রেন করে ফেলবা তখন আবার সমস্যা। হ্যাঁ, তখন হয়তো বা সে অনেক সময় আবার কনফিউজড হয়ে যায়, তাই না? একটা মানুষকে যদি সব দিকেই তোমাকে খাটাই দেওয়া, মানে শেখানো হয় যে তুমি এটা শিখো, এটা শিখো, ম্যাথমেটিক্স শিখো, বায়োলজি শিখো, কেমিস্ট্রি শিখো, তখন কি হবে বলো? একজন মানুষের পক্ষে তো তখন ডিফাইন করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? জি স্যার। তাহলে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কি করবে তখন? তার তো আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, রাইট? তো এই সিএনএন মডেলটাকে ফোকাস করে সিএনএন এর যে আর্কিটেকচার গুলো আছে, যেমন সিএনএন এর একটা আর্কিটেকচারে আমাদের যে বিষয়গুলো জানতে হয়, লেয়ার কি, একটা সিএনএন এর কম্পোনেন্ট কি কি থাকে, যেমন তিনটা বা চারটা কম্পোনেন্ট থাকতে পারে, কনভলিউশনাল লেয়ার থাকতে পারে, পোলিং লেয়ার থাকতে পারে, ফুললি কানেক্টেড লেয়ার থাকতে পারে। এই তিনটা মানে কম্পোনেন্ট থাকে। এই প্রত্যেকটা কম্পোনেন্টের আবার আলাদা আলাদা বিষয় আছে। ঠিক আছে, তারপর ইনপুট সাইজ কি আমাদের জানতে হবে, কার্নেল সাইজ কি জানতে হবে, কার্নেল কি জানতে হবে, তারপর হলো এগুলা পোলিং কেন করি, ঠিক আছে, বা ম্যাক্স পোলিং লেয়ারটা কেন দরকার। হ্যাঁ, তো এমনও হয় যে তুমি 1,00,000 ডাটাকে তুমি ট্রেন করাচ্ছ, এমনও হয় যে 15 দিন লাগে ট্রেনিং হইতে লাগে। তো এরকম একটা পিসিতে তোমাকে করতে হবে যেখানে আনলিমিটেড নন স্টপ তোমার ইলেকট্রিসিটি থাকবে, ইন্টারনেট থাকবে। ঠিক আছে, সেটা হয়তো আমাদের ক্ষেত্রে ট্রেন করা ডিফিকাল্ট। আমরা হয়তো বেসিক জিনিসগুলো শিখি, এই জন্য আমরা অনেক সময় স্টুডেন্টদের ছাড় দিই, বা আমাদের স্যাররা তেমন একটা কিছু বলে না, কারণ আমাদের কনফিগারেশন হয়তো ওইরকম নাই। ঠিক আছে, বা নন স্টপ সার্ভিসটা নাই, কোনো না কোনো সময় ইলেকট্রিসিটি কোনোভাবে চলেই যাবে। ঠিক আছে, অথবা আমরা রাতে কিভাবে সেটাকে করতে পারি, তো স্পেশাল পারমিশন নিয়ে এই কাজগুলো আমাদের হয়তো বা করতে হবে, যেখানে আমাদের কোনো একটা ল্যাবে নন স্টপ ইলেকট্রিসিটি, নন স্টপ ইন্টারনেট আমাদের দিতে হবে, আদারওয়াইজ আমরা এই ধরনের কাজ করতে পারবো না। ঠিক আছে, তো আমি চেষ্টা করতেছি আমাদের, যদিও মেইন ক্যাম্পাসের সব বিষয় চলে আসছে আমাদের এখানে, ঠিক আছে, তারপর আমি চেষ্টা করতেছি যে ডিপ লার্নিং এর আলাদাভাবে কোনো একটা কাজ করা যায় কিনা, একটা ল্যাব করা যায় কিনা। হ্যাঁ, যেখানে আমরা যে বিষয়গুলো নর্মালি আমাদের লোকাল পিসিতে আমরা করতে পারি না, ঠিক আছে, এবং আমাদের পিসি গুলো হ্যাং হয়ে যায়। হ্যাঁ, আমরা নর্মালি 600 700 800 মানে 100 ইমেজ নিয়েও কাজ করতে পারি না, 100 ইমেজ নিয়ে কাজ করলেই অবস্থা খারাপ হয়ে যায়, এগুলো ট্রেন করতে অনেক সময় লাগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের হাই কনফিগারেশন পিসি দরকার। এই ক্ষেত্রে তোমার 16 GB তোমার যদি র্যাম থাকে, তারপর তোমার যদি এক্সট্রা গ্রাফিক্স কার্ড থাকে, যেটা কিনা জিপিও সাপোর্টেড বলতেছি, জিপিও সাপোর্ট যদি থাকে, তারপর হলো তারপর যদি তোমার কোরাই যদি 7 অথবা 5 থাকে, সেই ক্ষেত্রে আমাদের জন্য এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে তোমার খুব ইয়া হয়। ডিপ লার্নিং নিয়ে বিশেষ করে, মেশিন লার্নিং এর জন্য এত কনফিগারেশন দরকার নাই, বাট ডিপ লার্নিং এর জন্য আমাদের এই ধরনের কনফিগারেশন লাগবে। আদারওয়াইজ আমরা আসলে ওই যে অনেক ইমেজ নিয়ে কাজ করতে পারবো না। ঠিক আছে, এবং আমাদের মডেলটাকেও আমরা সঠিকভাবে এস্টাবলিশ করতে পারবো না।
তো সিএনএনটা আমরা এই কারণে শেখাবো, এখানে আমরা লেয়ারগুলো অ্যাড করে আমাদের কাস্টম মডেল তৈরি করতে পারবো এবং ট্রান্সফার লার্নিং এর মাধ্যমে, ট্রান্সফার লার্নিং দিয়েই যে তুমি কাজটা করবা তা না, তুমি ট্রান্সফার লার্নিংটা কোর লেভেলে যে সিএনএন আছে সেখানে ইউজ করলা, ওই কোর লেভেলে সিএনএন তুমি আবার এক্সট্রা লেয়ার এড করতে পারবে, এক্সট্রা লেয়ার এড করে তুমি তোমার আউটপুটটাকে যাচাই বাছাই করতে পারবে যে কেমন হয় আউটপুট। ঠিক আছে, তো এই জন্য তোমাকে এই 3 ধরনের কনসেপ্ট কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে, যে কনভলিউশনাল লেয়ার কি, পুলিং লেয়ার কি, ফুললি কানেক্টেড লেয়ারটা কি, আর কিছু অ্যাক্টিভেশন ফাংশন আছে যেমন রিলো আর একটা হলো সফটম্যাক্স, এই দুইটা অ্যাক্টিভেশন ফাংশন বেশি ইউজ হয়। এই দুইটা অ্যাক্টিভেশন ফাংশন কি, এরা আসলে কি করে, হ্যাঁ এটা আমাদের একটু জানতে হবে। তো আমরা যে ক্লাসে সবকিছু শিখাই দিব তা নয়, ঠিক আছে, আমরা ক্লাসে হয়তো বা কিছু কনসেপ্ট দিয়ে দিব, বাকি জিনিসগুলো তোমাকে বাসায় একটু স্টাডি করে করে জানতে হবে। আমার কথা বুঝছো? যেমন আজকে আমি তোমাদের কিছু টাস্ক দিয়ে দিব, এগুলা জাস্ট আমাকে নেক্সট ক্লাসে এসে জাস্ট বলবা, ঠিক আছে, নাথিং এলস। তোমাকে এটার জন্য তোমাকে তোমার তোমার কোনো মার্কস থাকবে না, বাট তোমার নলেজটাকে এনহ্যান্স করার জন্য ডিপ লার্নিং মডেলের বিষয়ে, কারণ এখন বর্তমানে ডিপ লার্নিংটা মেশিন লার্নিং সব জায়গায় ইউজ হয়। তুমি যদি আইওটি রিসার্চ করো, মেশিন লার্নিং ডিপ লার্নিং ছাড়া করতে পারবে না। তুমি যদি নেটওয়ার্ক রিলেটেড রিসার্চ করো, মেশিন লার্নিং ডিপ লার্নিং ছাড়া করতে পারবে না। মানে ডিপ লার্নিং আর মেশিন লার্নিং সবার পার্ট হয়ে গেছে, আসলে সব রিসার্চ ফিল্ডের একটা পার্ট হয়ে গেছে। আবার তুমি যদি স্পেশালি ডিপ লার্নিং মেশিন লার্নিং নিয়ে করতে চাও, তাও তুমি পারবা, যে না স্যার আমি শুধু ডিপ লার্নিং নিয়েই কাজ করতে চাই। ঠিক আছে, অনেক অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের সামনে, দেখবা যে ডিপ লার্নিং ছাড়া কোনো কাজই হবে না। ঠিক আছে, এই ফোর্থ রিভলিউশনাল যেটা বলতেছি, চতুর্থ শিল্প বিপ্লব যেটা বলতেছি, সেখানে ডিপ লার্নিং ছাড়া কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ অটোনোমাস কার তুমি করো, তোমাকে অবশ্যই অবজেক্ট ডিটেক্ট করতে হবে, রাইট? হয়তোবা পরে আইওটি আছে, পরবর্তীতে অবশ্যই আইওটি ছাড়া করতে পারবে না আবার এই ধরনের অ্যাপ্লিকেশন, আইওটি থাকবে, বাট দুইটার পরিপূরক, একটাকে বাদ দিয়ে আর একটা করতে পারবে না। শুধু আইওটি দিয়ে তুমি যেমন অটোনোমাস কার বানাইতে পারবে না, আবার শুধু ডিপ লার্নিং ইউজ করে তুমি তোমার অটোনোমাস কার বানাইতে পারবে না। একটা অটোনোমাস কার যদি বানাইতে চাও একটা স্মার্ট সিটির জন্য, তাহলে তোমাকে অবশ্যই ডিপ লার্নিং এর কনসেপ্ট থাকতে হবে। আদারওয়াইজ তুমি অবজেক্ট কিভাবে ডিটেক্ট করবা, তাই না? তোমার একটা ক্যামেরা থাকবে, সেই ক্যামেরা হাই কনফিগারেশন হাই প্রসেসিং পাওয়ার থাকতে হবে অবশ্যই, ইনস্ট্যান্ট সেকেন্ডের মধ্যে তোমাকে অবজেক্ট ডিটেক্ট করতে হবে, আদারওয়াইজ তুমি না কিন্তু হলে তো দুর্ঘটনা ঘটবে। দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই না? তুমি 100 হাত দূরে আছো, রাইট? 100 হাত দূরে আছে, এখন গাড়ি তো তোমার পার কিলোমিটার পার আওয়ার, আমরা যদি পার আওয়ার চিন্তা করি তাহলে অনেক বেগে যাবে কিন্তু, রাইট? তো 100 হাত দূরে একজন মানুষকে ওভারকাম করতে হয়তোবা তার 3 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 6 সেকেন্ড লাগবে, তাই না? তাহলে এই যে 6 সেকেন্ড বা আমি 5 সেকেন্ড আমি টাইম লিমিটে দিয়ে দিলাম, 5 সেকেন্ডের মধ্যে যদি অবজেক্টটাকে সে ডিটেক্ট করতে না পারে যেটা হিউম্যান, তোমাকে সাইড দিয়ে যেতে হবে, আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট করবে অথবা তোমাকে ব্রেক ধরতে হবে, তাই না? তো যদি একদম কাছাকাছি পড়ে যায়, আবার ডিস্টেন্স তোমাকে মেজার করতে হবে। তুমি কিভাবে ডিস্টেন্স মেজার করবা? উইদাউট ক্যামেরা ইজ ইট পসিবল? না স্যার, অবশ্যই অবশ্যই না। তাহলে এখানে এই যে অবজেক্ট ডিটেক্ট করব, অবজেক্ট ডিটেক্ট করাটা উইদাউট ডিপ লার্নিং ইজ ইম্পসিবল। ঠিক আছে, তার মানে হলো তোমাকে, তুমি যে অবজেক্টটা ডিটেক্ট করবা সেটা ইনস্ট্যান্ট তোমাকে ক্লাউডে পাঠাইতে হবে, ক্লাউডে পাঠিয়ে ক্লাউডে অলরেডি সেই ডিপ লার্নিং মডেলটা ডেপ্লয়েড থাকবে। ঠিক আছে, সেই ডিপ লার্নিং এর সাথে তোমার ইমেজের সিমিলারিটি বের করতে হবে এবং সাথে সাথে সেখানে তার যে মেমোরি থাকবে বা তার যে ডিসিশন যে লেয়ারটা থাকবে, ডিসিশন লেয়ারের যে সে যে আউটপুটটা ডিসপ্লে করবে, ডিসিশন লেয়ার মানে ডিপ লার্নিং মডেলই তো বলবে যে এটা হিউম্যান না এটা রাস্তা, না এটা ট্রাফিক পুলিশ, না এটা ট্রাফিক সাইন, তোমাকে এখন থামতে হবে, কি ধরনের সাইন আছে এগুলা নিয়ে ট্রেন করাইতে হবে, যত ধরনের মানুষ আছে ট্রেন করাইতে হবে, যত ধরনের ট্রাফিক পুলিশ আছে ট্রেন করতে, কারণ ট্রাফিক পুলিশ যদি না চিনে সে, তাহলে সে কিন্তু তার কিন্তু তোমার জরিমানা হওয়ার সম্ভাবনা আছে, রাইট? তাকে ট্রাফিক পুলিশের বিভিন্ন সাইন সম্পর্কে জানতে হবে, ট্রাফিক পুলিশকে জানতে হবে, মানুষকে চিনতে হবে, গরু ছাগল হাঁস মুরগি যা আছে সবকিছু তার ট্রেন আপ থাকতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু একটা অটোনোমাস কার তৈরি করতে পারবে না, একটা স্মার্ট সিটি তুমি চিন্তা করতে পারবে না। তুমি চাচ্ছ যে রাস্তার মানুষের যত মানুষ আছে সবার অ্যাক্টিভিটি তুমি মেজার করবা, এমন একটা অবস্থা হবে যে কেউ এখানে মানে ক্রাইম সিন বা কোনো কিছু করতে পারবে না। তাহলে কি, যত সিসি ক্যামেরা ফুটেজ আছে, সিসি ক্যামেরার ফুটেজ থেকে তোমাকে এখানে ডিপ লার্নিং অ্যাপ্লাই করতে হবে। ডিপ লার্নিং অ্যাপ্লাই করলে তোমার পুলিশের যে মনিটরটা থাকবে একদম লাইভ মনিটর, সেখানে তারা অটোমেটিক্যালি অ্যাক্টিভিটিগুলা শো হইতে থাকবে, যে সে হাঁটতেছে, সে হলো রানিং, সে দৌড়াচ্ছে,
সে ফাইটিং করতেছে, এখানে একটা ফাইটিং হচ্ছে এরিয়া সহ, ধরো আমরা দেখাই দিলাম, ঠিক আছে। এরিয়াটা আমরা চুজ করব হলো ওই ক্যামেরা লোকেশন দিয়ে আমরা পাবো, ঠিক আছে। সেখানে অবশ্যই আইওটি লাগবে, জিপিএস লাগবে। তাহলে আইওটি ছাড়া এবং ডিপ লার্নিং ছাড়া কিন্তু এগুলো ইম্পসিবল, রাইট? তাহলে আইওটি কিন্তু আমাদের লাগবে, এবং শুধু আইওটি শিখলেই হবে না, আইওটির সাথে সাথে আমাদের কি শিখতে হবে, আমাদের ডিপ লার্নিং শিখতে হবে, আমরা যদি প্রোডাকশন লেভেলে যেতে চাই। আর যদি মনে করি যে না, আমরা হলো রিসার্চ লেভেলেই থাকতে চাই, যে আমরা হলো যারা এগুলো প্রোডাকশন লেভেলে কাজ করবে তাদের একটা পার্ট, ডিপ লার্নিং এর যে পার্টটা আছে সেই বিষয়ে আমরা হেল্প করব, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই শুধু ডিপ লার্নিং নিয়ে রিসার্চ করলেই হবে। আমরা রিসার্চ ছাড়া নর্মালি এটাই চিন্তা করি যে আমরা যদি হয়তো বা আমরা যদি কোনো ফান্ড পাই সেক্ষেত্রে হয়তো আমরা প্রোডাকশন লেভেলের চিন্তা করতে পারি, আদারওয়াইজ ইজ ভেরি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট দিস, ঠিক আছে। জি কারণ স্যার, অনেক টাকার প্রয়োজন হয়। উইদাউট ফান্ড এটা আসলে পসিবল না, এগুলো পসিবল না। আমরা হয়তো বা আমাদের আমাদের পরবর্তী ফার্দার হায়ার স্টাডির জন্য আমরা বেশ একটা রিসার্চ পেপার পাবলিশ করে ফেলতে পারি, এইটুকুই, ঠিক আছে। বাট ফার্দার যদি প্রোডাকশন লেভেলে যেতে চাও তাহলে এটার জন্য তোমাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, তোমাকে টাকা পয়সা দিতে হবে। আদারওয়াইজ তো আমি একজনকে আমি 3 মাস 6 মাস 1 বছর তো খাটাইতে পারবো না, তাই না? তো জি স্যার। এই আর কি। তো এখানে অনেক ফান্ডিং এর বিষয় আছে, আদারওয়াইজ এই ধরনের বড় প্রজেক্ট করাটা ডিফিকাল্ট। বাট তোমাদের মাথাটাকে একটু ফ্রেশ করার জন্য বলতেছি আর কি, যে এই ধরনের কাজের জন্য আমাদের ডিপ লার্নিং লাগবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি সবসময় ডিপ লার্নিংই লাগে, মেশিন লার্নিং লাগে না? হ্যাঁ, মেশিন লার্নিংও লাগে, আমাদের অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে এটা, তুমি কি ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছ, রাইট? তো সব জায়গায় তো আর ইমেজ ডাটা সেট আমরা পাই না, পাই? বা না সব স্যার। জায়গায় তো আমরা সিএসভি ডাটা সেট পাই না। তাহলে কাজের উপর বেস করে আমাকে কাজ করতে হবে। যেমন ধরো গ্রামারলি যে অ্যাপ্লিকেশনটা আছে, তোমরা জানো যে এখানে গ্রামার চেক করা হয় এবং তোমাকে খুব সুন্দরভাবে তারা কারেকশন গুলো করে দেয়, রাইট? তাহলে এই যে জি স্যার। গ্রামারলিটা কিন্তু একটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন অফ এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একদম রিয়েল টাইম একটা অ্যাপ্লিকেশন। এখানে সম্পূর্ণ মেশিন মানে এনএলপি ইউজ করে তারা এই প্রোডাক্টটাকে ডেভেলপ করছে, বুঝছো? তাহলে কিভাবে স্যার এটা করছে? এটা ধরো ওয়েবের যে ইয়াগুলো আছে পাইথন দিয়ে করছে অবভিয়াসলি, ঠিক আছে। তো এখন নর্মালি আবার অনেক জাভা স্ক্রিপ্ট চলে আসছে, যে জাভা স্ক্রিপ্ট গুলা তোমাকে ওয়েব ব্রাউজিং এর মাধ্যমে তোমাকে কাজগুলা করতে হেল্প করবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, লাস্ট সেমিস্টারে কি আমি তোমাদের ওই যে করেছিলাম, তোমাদের কাছ থেকে ডাটা সেট নিয়েছিলাম, ভিডিও ডাটা সেট? জি স্যার, ভিডিও ডাটা সেট জি স্যার, নিয়েছিলেন ওটা স্যার, জি স্যার। আপনার একটা স্যার কাজে ছিল। নিয়েছিলেন। Okay, okay. It was very difficult to analyze this. Okay, that's why I developed a web platform. তোমাদের আমি শো করতে পারি, ঠিক আছে। ওটা খুবই ডিফিকাল্ট ছিল, মানে মারাত্মক ডিফিকাল্ট ছিল। আমি ভিডিও বললাম না, কনফিগারেশন নাই তো, আমি একটা জি ভিডিও স্যার। নিয়ে কাজই করতে পারতেছিলাম না, ঠিক আছে। পরে ওটা বাদ দিছি, এখন যেটা করছি সহজ হয়ে, এক সেকেন্ড। স্যার স্ক্রিন শেয়ার দিয়েন স্যার। হ্যাঁ, আমি দেখাচ্ছি। ওটা আমার একটা অনগোয়িং রিসার্চ চলতেছে, আশা করি লগ ইন করতে হবে এটা। এটা আমি একটা ইউজ করছি আর কি, কি বলবো এটাকে, আমার ফেস থেকে আমি, ডাটা কালেক্ট করবেন স্যার। রাইট, ফেস থেকে আমি তোমার যে আচ্ছা। হার্টবিট আছে সেটা মেজার করছি। জি স্যার। তোমাদের দেখাই, হয়তো বা তোমাদের কাছ থেকে হয়তো একসময় কালেক্ট করব। সেটা হলো অ্যাপ্লিকেশন যদি দেখাই, স্যার আমাদের বিএলসিটা কি স্যার পাইথনে কনভার্ট করছে স্যার? বিএলসি সম্পূর্ণ পাইথন, বিএলসি তে মেশিন লার্নিং ডিপ লার্নিং ইমপ্লিমেন্ট করতেছে। তো জি স্যার। তোমাদের মানে এভরিথিং ডিপ লার্নিং মেশিন লার্নিং ইউজ করে তোমাকে করবে আর কি, তোমার হলো পরবর্তীতে
অ্যানালাইসিস করতেছে আর কি। সো পাইথন ছাড়া আসলে এগুলা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেক স্যার ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, এটা হ্যাঁ, জি স্যার, হার্ড রেট দেখা যাচ্ছে। ডিটেকশন। জি স্যার। আচ্ছা, এটা হলো আমার সরাসরি এখানে আবার ইয়াও করা যাবে। এই এই অ্যাপ্লিকেশন দিয়ে তুমি কি বলে এটাকে, তুমি রেকর্ডিংও করতে পারবা। জি স্যার, স্টার্ট রেকর্ডিং, স্টার্ট ক্যামেরা স্যার। এই যে আমার ফেস দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। হার্টবিট মেজার করতেছে কিন্তু এখন খুবই কম দেখাচ্ছে, কারণ লাইট হলো লো তো, এই জন্য। স্যার এই প্রথম আপনাকে দেখলাম স্যার এমনিতে। হ্যাঁ, তাই? হ্যাঁ স্যার। জি স্যার। স্যার আচ্ছা এটা কি আচ্ছা, যে প্যাকেট আকারে মানে ডাটাটাও যে সিএসভি তে কনভার্ট করে দেখাইতেছে? সিএসবি তে কনভার্ট করে আমি আবার এটা সিএসবি তে নিয়ে এই গেছি। যে স্যার ডাউনলোড হইতেছে সিএসবি তে একেবারে ডাইরেক্ট এটা কোড দিছে আর কি, প্রোগ্রাম দিছে এখানে, অটো। অটো কোড দিছে। এটা আমি একবারে সিএসবিটা পারি নাই, করতে পারি নাই, কিন্তু আমি হলো মাল্টিপল সিএসবি কে পরবর্তীতে মার্জ করব আর কি, সবগুলাকে মার্জ করব একটা ফাইলে আর কি। তো এই যে রেটটা, হার্ড রেটটা, এই রেটটা আমার দরকার। তো এটা আবার আমি রেকর্ডিংও করে ফেলতে পারবো যদি আমি পরবর্তীতে এটাকে ফার্দার ইউজ করতে চাই। ধরো আমি যদি স্টার্ট ক্যামেরা দিই তাহলে সে রেকর্ডিংও করে ফেলবে। স্টার্ট রেকর্ডিং, স্যার অস্বাভাবিক হার্ট রেট আছে স্যার। স্টার্ট রেকর্ডিং করে আমি যদি স্টপ দেই, আমি রেকর্ডিংটা আবার ডাউনলোড দিতে পারবো, ডাউনলোড রেকর্ডিং। কারণ পরবর্তীতে দেখা গেলো আমার লাগতে পারে ভিডিওটা, যে কোন ভিডিওর উপরে আমি কাজ করছি, তাই না? ডাউনলোড হয়েছে, হয়েছে মনে হয় হয়েছে। এই যে এটা রেকর্ডিং হবে। তো এটা হলো আগেরটা থেকে এটা একটু ইজি হয়ে গেল না? আমি তোমার রিয়েল টাইম ক্যামেরা থেকে আমি তোমার হার্ট রেটটা মেজার করে ফেলতেছি। জি স্যার। তো এটা নিয়ে ফার্দার কাজ আছে, হয়তোবা আমি তোমাদের সামনে কিছু ক্লাসে তোমাদের একটু হয়তোবা এটা একটু অন করতে হবে, জাস্ট এটা ব্রাউজ করলেই হবে, ব্রাউজ করলেই হবে। আর হলো পরবর্তীতে আমি দেখাবো যে কি করতে পারি। ঠিক আছে, এখন আপাতত দরকার নেই, আমরা আগে আমাদের ক্লাসটাকে একটু সামনের দিকে নিয়ে যাই। এরপর হয়তো এখন একটু কমে যাচ্ছে আমার, হয়তোবা অ্যাটেনশনটা একটু অন্যদিকে, মাঝে মাঝে বাড়ে আবার মাঝে মাঝে কমে, হোয়াট এভার। ঠিক আছে, তো এটা একটা একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এখানে ডিপ লার্নিং ইউজ করব ফার্দার প্রসেসিং এর জন্য। ঠিক আছে, তো আহ, এই ওই তোমাদের কাছে যে ভিডিওগুলো কালেক্ট করছি সেগুলোও কাজে লাগবে হয়তোবা, বাট এই মুহূর্তে আপাতত কোনো কাজে লাগাইতে পারতেছি না। এই জন্য তোমার এই অ্যাপ্লিকেশনটা তৈরি করে ফেলছি। হ্যাঁ, তো তোমরা যদি ইচ্ছা করো, মানে আসলে শেখা সম্ভব এই জিনিসগুলা, ডিপ মডেল বা বিভিন্ন অ্যালগোরিদম। ঠিক আছে, বাট তোমাদের একটু এখন দরকার যে তোমরা কিভাবে শুরু করতে পারো। তো সেই জিনিসগুলো আমি হয়তোবা তোমাদের শুরু করে দেব। অলরেডি আমরা জানি মেশিন লার্নিং নিয়ে আমরা কিভাবে কাজ করি। ঠিক আছে, তো ফার্দার আমরা ডিপ লার্নিং নিয়ে কিভাবে কাজ করতে পারি, সরাসরি ইমেজ ডাটা সেট নিয়ে কিভাবে কাজ করতে পারি, এটা আমরা একটু দেখব। এক দুইটা গ্রুপ হয়তোবা ইমেজ নিয়ে সরাসরি পড়ছো, তাই না? হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন কারা করছিলা? করছে। তার মানে হলো তারা অলরেডি ইমেজ ডাটা নিয়ে অলরেডি ট্রেন আপ করাইছে, দ্যাটস গুড। ঠিক আছে, আমরা বেশ কিছু লাইব্রেরি সম্পর্কে জানবো। লেটস সে আমি তোমাদের একটু দেখাই, আমি তোমাদের লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম লাস্ট সেমিস্টারে। ঠিক আছে, যেমন আমরা একটা লাইব্রেরি শিখবো হলো তোমার পাইপলাইন, মিডিয়া পাইপ যেটা আছে, হয়তো আমরা দেখবো, চেষ্টা করবো আমাদের আসে কিনা আর কি, আমাদের পিসি কনফিগারেশনের সাথে আসে কিনা। যেমন মিডিয়া পাইপ অ্যালগোরিদমের মাধ্যমে আমরা আমাদের আমাদের যে রিয়েল টাইম অ্যাক্টিভিটিগুলো আছে, তুমি আসলে কি করতেছো, ধরো এখানে এই জিনিসটা যদি দেখায় ফেস ডিটেকশন। ঠিক আছে, সিম্পল ফেস ডিটেকশন, তাহলে এটা কিন্তু মিডিয়া পাইপ দিয়ে তুমি ইজিলি করে ফেলতে পারো। ঠিক আছে, যে এই ব্যক্তিটা কে, এই পার্সনটা কে, একটা ভিডিও থেকে
তুমি ইজিলি এটা করে ফেলতে পারো। এইগুলা কিন্তু এখানে সোর্স কোড দেওয়া আছে। এখন দরকার কি? দরকার হলো তোমার নিজস্ব ডাটা সেট, তুমি কোন অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে যাচ্ছ। হ্যাঁ, আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেললে আমি তো তোমাকে দিব না, দিব? না না স্যার ওইটা তো না স্যার। তাহলে ওইটা কি করতে হবে? তোমার নিজের প্রতিষ্ঠানের জন্য তোমাকে নিজে তৈরি করতে হবে। করতে হবে। ই কমার্স তো অনেক সাইটই আছে, তার মানে কি আমাকে অন্য একজন ই কমার্স সাইট দিয়ে দিচ্ছে বা আমাকে অন্য একজন অ্যাটেন্ডেন্স সিস্টেম দিয়ে দিচ্ছে? না, আমাকে ডেভেলপ করতে হচ্ছে। তার মানে হলো এগুলা অলরেডি ডেভেলপ করে রাখছে। হ্যাঁ, এগুলা প্রিটেন মডেল বলতে পারো তুমি। তো এই মডেলগুলা জাস্ট কল করে আমাদের কাস্টম ডাটা সেট দিয়ে আমরা কাজ করাবো। ঠিক আছে? তো এখানে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে তুমি এপিআই ইউজ করে ওয়েব অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবা একদম। হ্যাঁ, বলা না যে গ্রামারলি কিভাবে কাজ করে। তো আমাদের আসলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে হবে। সেটা হলো তোমার বর্তমানে যে মেশিন লার্নিং এর জন্য বা ডিপ লার্নিং এর জন্য কমফোর্ট যেগুলো আছে, তার মধ্যে একটা হলো ফ্লাস্ক, তারপর ধরো ডিজেঙ্গো আছে, তারপর ধরো ফাস্ট এপিআই একটা আছে, ফাস্ট এপিআই। তো এগুলা দিয়ে আমরা ইজিলি ওয়েব ভার্সনে কনভার্ট করতে পারি। ঠিক আছে? তুমি যে মডেলটা রান করাবো, আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম লাস্ট সেমিস্টারে, যে আমরা কিভাবে আমাদের মডেলকে ডাউনলোড করে আমরা কিভাবে ওয়েবে ডিপ্লয় করতে পারি, তাই না? স্যার ওই যে পিকেল ফাইলটা মানে রাইট 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 রাইট। তাহলে আমাদের প্রথমে আসলে মডেলটাকে ডিপ্লয় করতে হবে। সেটার জন্য আমাদের ওয়েবে যাওয়ার দরকার নাই, সেটা আমরা ম্যানুয়ালি করে ফেলতে পারি। ঠিক আছে? করে মডেলটাকে আমরা পরবর্তীতে আমাদের আননোন ডাটার ক্ষেত্রে আমরা লার্ন করাইতে পারি। ঠিক আছে? এভাবে আমরা ওয়েব প্ল্যাটফর্মে কনভার্ট করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে। সো ওয়েব প্ল্যাটফর্মে মানে যাওয়ার আগে আমাদের তো আগে জানতে হবে যে বেসিক এই বিষয়গুলো কিভাবে করে, রাইট? অবশ্যই স্যার। জি স্যার। তাহলে এই বিষয়গুলো আমাদের আগে একটু গুরুত্ব দিতে হবে যে এগুলা আসলে এইভাবে করে, তাই না? কারণ আমরা মেশিন লার্নিং এ জানি, এখন আমরা একটু ডিপ লার্নিং সম্পর্কেও জানবো, এবং পাশাপাশি আমরা ডাটা মাইনিং এর কনসেপ্টটা একটু মাথায় রাখবো। যেহেতু এটা ডাটা মাইনিং এন্ড মেশিন লার্নিং, আসলে এখন মেশিন লার্নিং এ ডাটা মাইনিং শেখানো হয়, আলাদাভাবে ডাটা মাইনিং আর শেখানো হয় না। এই জন্য ডাটা মাইনিং একটা কোর্স ছিল, যেটা তোমাদের বড় ভাইরা হয়তো এখন করতেছে, বাট আর 2টা সেমিস্টার পরে ডাটা মাইনিং পাওয়া যাবে না। ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্ট ছিল ডাটা মাইনিং। ঠিক আছে? বাট এখন বর্তমানে দেখা গেছে কি, আমরা মেশিন লার্নিং এ আসলে ডাটা মাইনিং অটোমেটিক্যালি শিখাই ফেলি। সো দ্যাটস ওয়াই ডাটা মাইনিং আলাদাভাবে কোনো সাবজেক্ট থাকার দরকার নেই। এই জন্য সাবজেক্টের নামকরণটা একটু চেঞ্জ করে রাখা হয়েছে, ডাটা মাইনিং এন্ড মেশিন লার্নিং। বুঝছো? তো আমাদের হয়তো বা মেশিন লার্নিং শেখানো উচিত এই কোর্সে, বাট আমরা কিন্তু মেশিন লার্নিং শিখে ফেলছি। একই জিনিস তো বারবার রিপিট করে লাভ নাই। এম আই রাইট? হ্যাঁ স্যার। Yes, sir. জি স্যার। এই জন্য আমরা একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শিখবো, যেগুলো আমরা লাস্ট সেমিস্টারে দেখাইনি। এবং আমাদের মেইন টার্গেট থাকবে প্রত্যেকটা গ্রুপের একটা করে রিসার্চ পেপার। ঠিক আছে? লাস্ট সেমিস্টারের প্রায় মানে তারা প্রায় রেডি করে ফেলছে। হ্যাঁ, আমি তাদের রেডি করে দিছি সবকিছু। এখন হলো একটু গুছাইতে হবে, আমি একটু সময় নিয়ে বসবো, বসে হয়তো বা একটু আরো গুছাই দিব। কারণ রিসার্চ পেপারগুলো আমাদের একদম এরর ফ্রি হইতে হবে। ঠিক আছে? মানে ভুল একটা কিছু দিয়ে দিলাম, সেটা রিসার্চ হইতে পারে। হ্যাঁ, তুমি যে ভুল কনসেপ্ট দিলা সেটাও রিসার্চ হইতে পারে, হয়তো বা পরবর্তীতে রিসার্চাররা ওই পথে আর পা বাড়াবে না। আমরা যেমন এক্সিস্টিং রিসার্চের ভুল বের করার চেষ্টা করি, লিমিটেশন বের করার চেষ্টা করি, রাইট? Yes, sir. জি স্যার। তাহলে পরবর্তীতে মানুষ আর হয়তো বা ওই পথে আগাবে না, সেটাও রিসার্চ হইতে পারে। ভুল মডেল বা ভুল কনসেপ্টটাও রিসার্চ হইতে পারে, বাট আমরা জানা সত্ত্বে কেন ভুল মডেল বা একটা জিনিসকে ভুলভাবে রিপ্রেজেন্ট করব, রাইট? তো যতটুকু পারি, ঠিক আছে, আমরা চেষ্টা করব মডেলটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এবং রিসার্চটা এমনভাবে করব যেন সবাই বুঝতে পারে পড়ে, অ্যাটলিস্ট যারা এই গবেষণা করে বা যারা কোম্পানির মানুষজন আছে তারা যেন অ্যাটলিস্ট বুঝতে পারে যে আমি কি বলতে যাচ্ছি। ঠিক আছে? তো ফার্দার এই ক্লারিফিকেশনগুলো একটু দরকার। এজন্য ওদের রিসার্চ পেপারগুলো এখনো সাবমিট করা হয়নি, বাট উইদিন 15 days অর 20 days সবগুলা রিসার্চ পেপার, তার মধ্যে একটা বা দুইটা রিসার্চ পেপার বাদ পড়ছে, তারা একদমই ক্রাইটেরিয়া ফিল আপ করেনি। তো দেড়শো তাদেরটা হয়তো বা যাবে না আর কি। ঠিক আছে? তো ক্রাইটেরিয়া তো কিছু ফিল আপ করতে হবে, তো কিছু ক্রাইটেরিয়া ফিল আপ না করলে তো আমরা ফুল করতে পারি না। ঠিক আছে?
তো ফাইনালি আমাদের এই কোর্সের যে অবজেক্টিভ থাকবে সেটা হলো একটা করে রিসার্চ পেপার শেষ করা, যেটা ইনমেচিউরড অবস্থায় আছে ওটাকে একটা ম্যাচুরিটি লেভেলে নিয়ে যাওয়া। হ্যাঁ, বর্তমানে তোমাদের যেটা আছে একদম সম্পূর্ণটাই একটা ইমমেচিউর লেভেলে আছে, ঠিক আছে। তার মানে হলো এখানে অনেক কিছু আরো ইফোর্ট দিতে হবে। আদারওয়াইজ হ্যাঁ, যদিও আমি তোমাদের ইমেল পাঠাইছি, হ্যাঁ ওভারলিপে তোমাদের লিঙ্ক শেয়ার করছি, তোমরা এডিট করছো, ফাইন, বাট ইটস এ ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে। একদম ইনিশিয়াল স্টেজে আছি আমরা। এটাকে এখন ফার্দার আমরা কিভাবে প্রসেস করা যায়, কিভাবে কাজ করা যায় আমরা শিখাবো। ইন দ্য মিন টাইম তোমরা আগের যে পেপারটা আছে ওটাকে আমার ডিরেকশন অনুযায়ী তোমরা ওটার উপর কাজ করতে থাকবে, ঠিক আছে। কাজ করতে থাকবে, একটা সময় গিয়ে দেখবা যে তোমার পেপারটা আসলে পাবলিশ করার মতো হয়ে গেছে। হ্যাঁ আমি জানি এই পেপারটা যদি আমি এখন ইন্ডিয়াতে দেই ইজিলি অ্যাকসেপ্ট হয়ে যাবে, বাট যেটা কিনা পরবর্তীতে তোমার লাইফের জন্য কাটা হয়ে দাঁড়াবে, যে তুমি মনে মনেই বলবা যে আমি কি রিসার্চ করছি। কারণ আমি নিজেও এখন আমার অনেক রিসার্চের ক্ষেত্রে বলি কি রিসার্চ করছিলাম, মানে বুঝছো, এরকম আর কি। এরকম হয়তো বা মনে হইতে পারে, বাট এজ এ বিগিনার তুমি আমাদের সবসময় স্যাররা যেটা ইন্সপায়ার্ড করে, এজ এ বিগিনার এক্সিস্টিং কাজটাকেই তুমি একটু কিছু কন্ট্রিবিউট করে, অবশ্যই কন্ট্রিবিউশন থাকতে হবে। হ্যাঁ অবশ্যই একটা সরাসরি একটা এক্সিস্টিং ওয়ার্ককে আমরা সাবমিট করব না কোথাও না, ঠিক আছে। এবং এটা যদি কখনো অন্য অথররা ক্লেম করে যে আমার হুবহু রিসার্চটাকে সে কপি পেস্ট করে সাবমিট করে দিছে, তাহলে কিন্তু তোমার অনেক ধরনের প্রবলেম হতে পারে। তুমি যদি টিচিং প্রফেশনে আসো তোমাকে বেন করে দিবে, তোমাকে হয়তো বা ইউনিভার্সিটি তোমাকে হয়তো বা বেন করে দিবে যে 3 বছর তোমার কোনো রিসার্চ কাউন্ট হবে না। আর 3 বছর যদি তোমার কোনো রিসার্চ কাউন্ট না হয় তুমি কতটুকু পিছাই যাবা চিন্তা করো, প্রমোশন হবে না তোমার, পরবর্তীতে এই 3 বছর কাউন্ট হবে না, ঠিক আছে। আরো অনেক একটা লজ্জাস্কর ব্যাপার, তাই না। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখছি যে 98% নাকি এরকম রিসার্চ কপি করে সাবমিট করে দিছে, যেটা কিনা তার জন্য, তার ক্যারিয়ারের জন্য, স্টুডেন্টের সামনে সবকিছুর জন্য একটা অন্য বিষয়। যদিও এখানে অনেক বিষয় থাকে, অনেক সময় অনেকেই ধরো কি বলে ফাঁসানোর জন্য এরকম করতে পারে, দিতে পারে এরকম, ঠিক আছে। তারপরে যাচাই বাছাই না করে না বলাই ভালো। তো তারপর আমরা সবসময় এটা অ্যাভয়েড করব, অলওয়েজ অ্যাভয়েড করবো। এটা কখনোই করা যাবে না যে একজনের পেপার বা একজনের সোর্স করতে আমার হুবু আছেই, এইটাই একদম হুবু ইয়া করে দিই, কপি পেস্ট করে দিই না। তুমি যেটা করতে পারো, তুমি সে যে মডেলটা নিয়ে কাজ করছে ওই মডেলটা তুমি মানে কম্পেয়ার্ড মডেল হিসেবে রাখতে পারো, রেখে দেখো যে কোন মডেলটা ইমপ্লিমেন্ট হয় নাই এখন পর্যন্ত, ঠিক আছে। যত তুমি চেষ্টা করবে অ্যাজ ফার এজ পসিবল যত মডেল আছে এই ধরনের কাজ হয়েছে এরকম সব পেপার ডাউনলোড করে দেখবা যে তারা আসলে কি কি মডেল ইউজ করছে, এটা একটু আলাদাভাবে একটু উল্লেখ করে রাখবা, আদারওয়াইজ মনে থাকবে না। আলাদা একটা ডক ফাইল ক্রিয়েট করে দেখবা যে এই কাজের উপর, যেমন হার্ট ডিজিজ প্রেডিকশন করতেছি, তাহলে কি কি মডেল নিয়ে কাজ হয়েছে। আর ডাটা সেটটা চেষ্টা করবা কাস্টম ডাটা সেট রাখার জন্য। কাস্টম ডাটা সেটও তুমি যদি রাখো তাহলে কেউ তখন ক্লেম করতে পারবে না। তুমি বলো যে আমি আমার কাস্টম ডাটা সেট দিয়ে আমার মডেলটাকে ট্রেন করিয়েছি, কারণ মেশিন লার্নিং মডেল তো কারোর, মানে কি বলবো, এটা যদি ডিরেক্ট বলি আমরা, এটা কারোর বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে। মেশিন লার্নিং মডেল মানে অরিজিনাল যে কোর মডেলগুলো আছে এগুলা ওপেন করে দিছে সবার জন্য, ইউজ করো, ঠিক আছে। যেমন কুইক শট অ্যালগোরিদম, তুমি যদি একটা প্রবলেম সলভ করো কেউ কি এসে বলবে এই কুইক শট অ্যালগোরিদম দিয়ে কাজ করছিস, আমার রেফারেন্স কই দিছিস, কেউ কি বলবে? না না, স্যার, এটা ইউনিভার্সাল, আমার কথা বুঝো নাই। বাট আমি যদি নিজে একটা মডেল তৈরি করি, লেটস সে আমি একটা ডিপ লার্নিং মডেল তৈরি করলাম যে মাহফুজ নেট, আমরা নর্মালি আমাদের নাম অনুযায়ী আমাদের এই ডিপ লার্নিং মডেলগুলো শেষে নেট লাগাই, এনএটি নেট। হ্যাঁ, এই ধরনের অসংখ্য নেট মডেল আসছে, ঠিক আছে। তার মানে হলো ধরো আমি আমার নাম অনুযায়ী তৈরি করলাম যে আমার নাম মাহফুজ, তো মাহফুজ নেট এরকম একটা মডেল তৈরি করলাম, যে মডেলটা কি করতে পারে, তোমার সেন্স মানে মানুষের ইমোশন ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, তোমরা এখন ক্লাস করতেছো, তুমি আসলে আমার কথা শুনে রাগান্বিত অবস্থায় আছো, না ধরো তোমার খুব ভালো লাগতেছে, তুমি খুব এনজয় করতেছো, না তুমি খুব বিরক্ত, ঠিক আছে, বা তুমি হাসতেছো, তুমি কাঁদতেছো, এই যে এই ফিলিংস গুলা ডিটেক্ট করার জন্য আমি একটা মডেল তৈরি করলাম, ঠিক আছে। যে আসলে আমার স্টুডেন্টরা, মানে লেটস সে আমার স্টুডেন্টরা আমাকে কিভাবে নেয় দেখি, একটু তাদের ইমোশন গুলো আমি একটু ডিটেক্ট করি, ঠিক আছে। তো লেটস সে আমি ইমোশন ডিটেক্টের একটা মডেল তৈরি করলাম মাহফুজ নেট। এখন তুমি এই হুবু আমার মডেলটাই তুমি চালাই দিলা নিজের নামে, এটা কিন্তু আমার মডেল, তাই না, মানে কোনো কোর মেশিন লার্নিং মডেল না,
CNN বা এই ধরনের কোনো কোর মডেল না, আমি এগুলাকে কাস্টমাইজ করে আমি একটা মডেল বানাইছি। আর তুমি আমার মডেলটা দিয়ে তুমি কাজ চালাই দিলা, একটা রিসার্চ পেপার তৈরি করে ফেললা, আমি কোনোভাবে দেখলাম, আমার কাছে নোটিফিকেশন আসলো, হ্যাঁ হুবু আমার মডেলটাই তো ইয়া করছে, অথচ আমার রেফারেন্স দিয়ে দাও, দ্যাটস ফাইন, আমি খুব খুশি যে তুমি আমার রেফারেন্স দিছো, কিচ্ছু বলবে না তোমাকে, ঠিক আছে, যে তুমি আমার রেফারেন্স, তার মানে তখন আমি আরো খুশি হব যে আমার মডেল মানুষ ইউজ করতেছে, মানুষ ইউজ করে তাদের কাজগুলা সম্পূর্ণ করতেছে, এবং এতে করে আমার মডেলটা আরো এস্টাবলিশড হবে। আর তুমি আমার রেফারেন্সও দাও নাই, আবার নিজের নামে মডেলটাকে চালাই দিচ্ছ, তখন আমি ওই এডিটর যারা আছে ওই জার্নালের বা ওই কনফারেন্সে তাদেরকে আমি ক্লেম করব যে এই অথরটা আমার মডেলটাকে নিয়ে কাজ করছে, অথচ আমার কোনো রেফারেন্স দেয়নি, তবু আমার কনসেপ্ট, তখন কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে। বাট তুমি যদি সরাসরি CNN নিয়ে কাজ করো, সরাসরি সাপোর্ট ভেক্টর মেশিন নিয়ে কাজ করো, তাহলে তোমাকে এসে কেউ বলবে না এই তুই কেন আমার মডেল নিয়ে কাজ করছিস, এটা তো আমার মডেল না। এগুলা কারোর বাপদাদার সম্পত্তি না। কিছু জিনিস আছে একদম ধরো একদম এগুলাকে ওপেন করে দিছে, যে যেভাবে ইউজ করতে পারে, ওগুলোর জন্য কোনো রেফারেন্স দিতে হবে না। বাট আমার মডেলটাকে বা তোমার মডেল কোনো মডেলকে যদি আমি কাজ করতে চাই, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাকে রেফারেন্স দিতে হবে, ঠিক আছে, মাস্ট। So am I making myself clear? জি স্যার। Yes, sir. ওকে ওকে, সো আমরা বুঝে গেলাম যে আমাদের কাজ থাকবে, আমরা যে কাজগুলা করেছি সেই কাজগুলা আমাদের একটু ফার্দার এক্সটেন্ড করা, এবং আমাদের কি কি ল্যাকিংস আছে সেই ল্যাকিংসগুলো একটু আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো আমি একটু আজকের ক্লাসে ওভাবে পড়াবো না, মানে আমাদের মেইন উদ্দেশ্য যেটা পেপারটাকে সম্পূর্ণ করা, সেটাকে একটু বেশি ফোকাস করব, ঠিক আছে। আর আমরা ধীরে ধীরে একটা ডিপ লার্নিং মডেল প্রথমে তৈরি করব, এরপর আমরা আমাদের কাস্টম ডাটা সেট অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব, এবং আমরা CNN শেখাবো, এবং CNN এর যে প্রিটেন মডেলগুলো আছে সেগুলো শেখাবো। আমরা সব ডিপ লার্নিং মডেল নিয়ে কাজ করব না। পরবর্তীতে তুমি দেখা যাবে যে একটা CNN মডেলটাকে যদি তুমি শিখে যাও, ডিপ লার্নিং এর একটা অ্যালগরিদম CNN, তো সেই CNNটাকে যদি শিখে যাও বা বুঝে যাও, বাকি ডিপ লার্নিং অ্যালগরিদমগুলো সম্পর্কেও তোমার আইডিয়া হয়ে যাবে। ওগুলাও তোমার ওই লেয়ারই থাকে, বাট এক একজন এক একভাবে কাজ করে। জি স্যার। বাইরের প্রফেসররা আমি একটু ঘাটাঘাটি করছি, তো ওরা দেখা যায় কি তোমার হলো ওই ধরো রেইনফোর্সমেন্ট লার্নিং যে অ্যালগরিদমটা আছে ওটা তো রিওয়ার্ড বেস, রাইট? বিভিন্ন গেমিং অ্যাপ্লিকেশন বা রিওয়ার্ড টাইপের অ্যাপ্লিকেশন গুলাতে রেইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগরিদম ইউজ করা হয়, মেশিন লার্নিং অ্যালগরিদম। তো এই রেইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগরিদম নিয়ে, শুধু রেইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগরিদম নিয়ে রিসার্চ করতেছে এরকমও প্রফেসর আছে, শুধু একটা অ্যালগরিদম নিয়ে সে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন বানাচ্ছে, গেমিফিকেশন বানাচ্ছে। বর্তমানে গেমিফিকেশন ইজ ভেরি পপুলার অপশন বা থিম। হ্যাঁ, তোমার গেমিফিকেশনের মাধ্যমে কিভাবে এডুকেশনাল জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়, বাচ্চাদের কিভাবে গেমিফিকেশনের মাধ্যমে শেখানো যায়। হ্যাঁ, আগে যেমন আমরা বাপ মারা আমাদের শিখাইছে এভাবে ধরে ধরে ABCD, এখন এমন একটা গেম বানাও যেখানে কোনো একটা জায়গায় চাপলেই বলবে এটা এ, যেমন এখন আছে তাই না, অনেক অনেক তুমি ধরো হার্ডওয়্যার টাইপের অনেক জিনিস বের হয়েছে যেখানে কলম দিয়ে চাপলেই এটা কি A না B এই ধরনের সাউন্ড করে, রাইট? জি স্যার। এতে করে কিন্তু বাচ্চারা আরো বেশি সুন্দর ভালো জিনিস প্রনাউন্সিয়েশন সহ ভালোভাবে শিখতে পারে। যেমন আমাদের প্রনাউন্সিয়েশন গুলো ভালো না কেন? হ্যাঁ, আমাদের ওভাবে আসলে আমরা ছোটবেলা থেকে ওভাবে আসলে আমাদের ওভাবে শেখানো হয়নি। আমাদের বাবা মা হয়তো বা শিখাইছে, বাবা মা যেটা নর্মালি যেটা জানে সেটাই শিখাইছে। স্কুলের টিচাররা হয়তো বা প্রনাউন্সিয়েশন সম্পর্কে তাদের ভালো আইডিয়াই নাই, ঠিক আছে। এই জন্য ইংলিশে কিন্তু আমাদের ওই ধরনের আমরা বিভিন্ন ওয়ার্ড বা যেগুলো বলে আমাদের নর্মাল আমরা যেভাবে শিখছি সেভাবে বলার চেষ্টা করি, অরিজিনাল প্রনাউন্সিয়েশন কিন্তু ভালো হয় না, তাই না? সো এগুলা যদি ছোটবেলা থেকে শেখানো হয়, যেমন একটা যেমন ইংলিশটাকে কেন বলতেছি, মানে মাতৃভাষা তো আমরা শিখবই, তারপরেও আমাদের ইংলিশটাকে শিখতে হয়, কারণ এটা এখন একটু ইস্যু হয়ে দাঁড়াইছে যে ইংলিশটা সব জায়গায় লাগে, এবং অফিস আদালতে তোমার ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হয় বেশি। কেন দেওয়া হয় আমি জানি না, যদিও আমরা বলতেছি মাতৃভাষা বাংলা, আমরা মাতৃভাষার জন্য অনেক কিছু করছি, তারপরেও আমাদের কিন্তু ফাইনালি সেই ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হয়। তাহলে যেহেতু দেওয়া হয়, আমাদের তো এটাকে ইগনোর করার কোনো অপশন নাই।
হ্যাঁ, উই লাভ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি, ঠিক আছে। বাট তারপরেও আমরা যদি যেমন আমরা মাতৃভাষাটা শিখি কই থেকে আসলে, আমরা ফ্যামিলি থেকেই সর্বপ্রথম মাতৃভাষাটা শিখি, তাই না? বাবা বিশেষ করে মায়ের কাছ থেকে বেশি শিখি, এই জন্যই তো এটাকে আসলে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, তাই না? সবচেয়ে মা কিন্তু আমাদের সবচেয়ে কাছাকাছি থাকে। তুমি যদি চিন্তা করো, তোমরা যখন প্যারেন্টস হবা তখন দেখবা যে একটা সন্তান বা তোমাদের সন্তান মায়ের কাছে বেশি সময় বেশি থাকে বাবা থেকে, এই জন্য এটাকে আসলে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, ঠিক আছে। আদারওয়াইজ মাদার ফাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়তো, ঠিক আছে। বাবার থেকে মায়ের কাছে একটা সন্তান বেশি থাকে এবং মায়ের কাছ থেকে প্রথম হয়তোবা ভাষা শেখা শুরু করে। তো আমাদের আমরা তো প্রনাউন্সিয়েশনটা ওভাবে করতে পারি না, তাই না? তো ইংলিশটাকে যদি ছোটবেলা থেকেই যদি চিন্তা করে যে না আমার সন্তানকে আমি এইভাবে একটু বড় করতে চাই, তাহলে ওই সময় থেকে তুমি যদি এই যে এই গেমিফিকেশন গুলা যেগুলো আসলে, এক সেকেন্ড, তাহলে ওই দিন ভাবছিল যে ও তাহলে দরকার নেই। সরি, তো ওই গেমিফিকেশন গুলাতে আমরা আমাদের প্রনাউন্সিয়েশন গুলা এগুলা অনেকভাবে আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করতেছি, যেন বাচ্চারা বিশেষ করে আমরা এই গেমিফিকেশনের মাধ্যমে লার্নিং এ আসতে পারি, ঠিক আছে। তো একটা জিনিস ভিজুয়ালাইজেশন যদি করো সেটা বেশি ভালো না আমি মুখে বলবো সেটা বেশি ভালো? তো মুখে বলাটা হয়তো বা বেশি দিন মনে থাকবে না, বাট একটা জিনিস ভিজুয়ালাইজেশন করাই বেটার। করি তাহলে সেটা কিন্তু ভালো মনে থাকবে, রাইট? এই জন্য বর্তমানে তুমি যদি একটু অনলাইনে ঘাটাঘাটি করো, তোমরা তো একটা সময় গিয়ে হায়ার স্টাডিজে যাবা, দেখবা যে গেমিফিকেশনের উপরে এখন পিএইচডি করানো হয়, শুধু গেমিফিকেশনের উপরে, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা নরমালি এই ধরনের ইন্টেলিজেন্স সিস্টেম ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর আমরা যদি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্লিকেশন চিন্তা করি, যে সাইন ল্যাঙ্গুয়েজ আমরা অনেক সময় বুঝতে পারি না, তাই না? হয়তোবা যাদেরকে শেখানো হয় তারাই শুধু বুঝে, যেমন যারা ধরো কানে শুনে না, ধরো লেটস সে যারা হলো কথা বলতে পারে না, তারা কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, রাইট? কারণ সাইন ল্যাঙ্গুয়েজ না তারা বুঝতে পারে, বাট আমরা নর্মাল পিপলরা কি বুঝতে পারবো? পারি না, রাইট? তাহলে আমাদের বোঝার উপায় কি? এখন আমরা কি আবার নতুন করে সাইন ল্যাঙ্গুয়েজ শিখবো? না। তাহলে আমরা এমন একটা ইন্টেলিজেন্স সিস্টেম বানাই যে সিস্টেম সাইন ল্যাঙ্গুয়েজকে ডিটেক্ট করতে পারবে এবং তোমাকে বলে দিবে সে এটা বুঝাইছে, সে এটা বুঝাইছে, রাইট? জি স্যার। আমার কথা বুঝছো? তো তাদের ভাষাকে বোঝার জন্য এটা এই ধরনের অ্যাপ্লিকেশন বানানো কিন্তু খুব জরুরি, তাদের ভাষাটাকে বোঝার জন্য। তো এই ধরনের শুধু সাইন ল্যাঙ্গুয়েজে শুধু যে তুমি লেটার আইডেন্টিফাই করবে তা না, তারা কি ওয়ার্ড বলতেছে, কি সেন্টেন্স বলতেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের আইডেন্টিফাইয়ের অপশন আছে। তাহলে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে এই ধরনের, ঠিক আছে। একটু নতুন ভাবে চিন্তা করো, আমরা যেটা করছি তো করছি, ওটাকে আমরা সাবমিট করে দিব, বাট এখন একটু নতুন, আমরা যেহেতু ডিপ লার্নিং ফোকাস করতেছি, ঠিক আছে, ইন দ্য মিন টাইম তুমি এই ডিপ লার্নিংটাকে ফোকাস করে একটা পেপার সাবমিট যেন করতে পারো, একটা পেপার ওয়ার্ক করতে পারো, সেটাও তুমি একটু করো, এবং ইন দ্য মিন টাইম তুমি যেন পাইথন দিয়ে কোডিং গুলো শিখে যাও, কিভাবে আমরা কাজ করতে পারি বা কিভাবে আমরা এই বিষয়গুলোকে নিজেদেরকে এনহ্যান্স করতে পারি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো আমরা নেক্সট ক্লাসে আসার আগে আমরা যে বিষয়গুলো পড়বো সেগুলো একটু তোমাদের
নোট ডাউন করে দিচ্ছি। তো আমরা জানবো হলো CNN, ঠিক আছে? এই বিষয়গুলো একটা ডক ফাইলে লিপিবদ্ধ করে একটা ছোট্ট একটা আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে নিতে পারি। হ্যাঁ, এটা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে নিতে পারি। এই কয়েকটা, ঠিক আছে? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। এই কয়েকটা ইনফরমেশন আমার নেক্সট ক্লাসে তোমরা যেটা করবা, একটা নিজের মতো করে, নো কপি পেস্ট প্লিজ, ডোন্ট কপি পেস্ট, ঠিক আছে? একজন আরেকজনের এটা ফলো করার দরকার নাই। তুমি নিজে যা বুঝো এটা আমি দিয়ে দিচ্ছি।
ওকে স্যার। তাহলে তোমাদের জন্য একটু ভালো হবে। স্যার আমাদের তো মেল চলে আসলো যে ফিজিক্যাল ক্লাস হবে, তো আমাদের ক্লাসটা কিভাবে নেবেন আপনি তখন? ও, তখন তো ক্লাসে নিতে হবে। স্যার তখন আরো ওদেরকে ভালো হবে। জি স্যার, তখন ভালো হবে আরো। আমরা অনেক কোশ্চেন করতে পারবো স্যার সরাসরি। হ্যাঁ, তখন আবার একটু কঠিন হবে কি, ওই পিসি গুলাতে তো রিসোর্স তেমন একটা থাকবে না, দেখা যাবে যে রিসোর্স কালেক্ট স্যার, করতে আমরা কি করতে ল্যাপটপ জানতে নিয়ে হবে। আসতে পারবো? হ্যাঁ, ল্যাপটপ আনতে পারবা, সমস্যা নেই। আর ল্যাবের পিসি গুলা ভালো, ল্যাপটপ না আনলেও চলবে। ল্যাবের পিসি গুলার কনফিগারেশন ভালো। সো বাট একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না ক্লাসে? তাহলে কি 9 তারিখ থেকে? তাই তো মনে হয়। আমাদের 16 16 তারিখ স্যার, 9 তারিখ থেকে মাস্টার্স এবং 4th ইয়ার। যাক, অবশেষে ভার্সিটি খুলতাছে। ভালো হয়েছে, এখন যদি একটু না খুলে তোমাদের তো শেষই হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি লাইফটা মিস করতেছো না? জি স্যার, যত তাড়াতাড়ি খুলে ওইটাই আমাদের জন্য ভালো। সেটাই, এটাই ভালো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার আমি রিসার্চ অ্যান্ড ইনোভেশনের কোর্স স্যার এর আগে করেছিলাম, মানে হচ্ছে এর আগে ক্লাস মানে আগের সেমিস্টারে আমার সিএসসি তে একটা কোর্স পিছিয়ে আসতো স্যার, এর জন্য ডাটা মাইনিং এন্ড মেশিন লার্নিং ল্যাব স্যার এইবার নেওয়া, হ্যাঁ, মানে এই হ্যাঁ, 9 সেমিস্টারের কোর্সের সাথে। হ্যাঁ, আর আমি স্যার হচ্ছে আমি রিসার্চ অ্যান্ড ইনোভেশন কোর্সে স্যার আমি সার্ভে পেপার করছিলাম। আচ্ছা, এবার কি স্যার এতে দিকে কোনো প্রবলেম হবে স্যার আমার? আর আমি এই সেকশনে স্যার ওইভাবে গ্রুপের মধ্যে নাই আর কি। আমি তোমার কথা বুঝিনি, একটু ক্লিয়ারলি যদি বলো। মানে রিসার্চ স্যার এন্ড আমি ইনোভেশন কোর্সটা তুমি নিতে পারোনি? হ্যাঁ রিসার্চ অ্যান্ড ইনোভেশন নিয়েছি গতবার, ডাটা মাইনিং মেশিন লার্নিংটা আমি গতবার নিয়েছিলাম না, এবার নিচ্ছি। আর তুমি এখন আমার মেশিন 9 লার্নিং, সেমিস্টারে কোর্স নেওয়া। তুমি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েছিলা? হ্যাঁ জি স্যার। ও, তাহলে সমস্যাটা কোথায়? তুমি তো নিয়েছো, মানে প্রবলেমটা কি? ও এটা জানতে চাচ্ছিলাম স্যার কোনো প্রবলেম হবে কিনা। তুমি এখন অ্যাকচুয়ালি কোন সেমিস্টারে থাকার কথা? আমি স্যার এখন 9 সেমিস্টারে, কিন্তু আমার 9 সেমিস্টারের সাথে এই 8 সেমিস্টারে এই ডাটা মাইনিং মেশিন লার্নিং ল্যাব নেওয়া। ও আচ্ছা আচ্ছা, তুমি 9 সেমিস্টারে সবগুলা কোর্স নিয়েছো, রাইট? হ্যাঁ জি স্যার। আর ইন দ্য মিন টাইম তুমি এই কোর্সটা একটু বেশি নিছো। হ্যাঁ স্যার। না, এটা কোনো প্রবলেম হবে না। তুমি হয়তো বা আগে করো নাই, এখন করতেছো। হ্যাঁ জি স্যার ওইরকম। তুমি 16 ক্রেডিট পর্যন্ত নর্মালি নিতে পারবা, কোনো সমস্যা নেই। সেটা যে কোনো কোর্সই নিতে পারবা। তুমি এখন ফার্স্ট সেমিস্টারের একটা কোর্স নিতে পারবা, রিটেক। আচ্ছা কোনো প্রবলেম হবে না এতে করে। তোমার সিজিপিএ যেটা সবচেয়ে ভালো ওইটাই কাউন্ট হবে। কিন্তু তোমাকে রিটেক নিতে হবে, মানে তোমাকে ক্লাস, প্রেজেন্টেশন, কুইজ এগুলো সব অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ জি স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আমরা যদি এই 8টা জিনিস জেনে যাই, এই 8টা জিনিস সম্পর্কে জেনে যাই, তাহলে একটা সিএনএন এর ফুল আর্কিটেকচার আমাদের জানা হয়ে যাবে। ঠিক আছে? তো ডিপ লার্নিং এ আমরা চেষ্টা করব, যেমন মেশিন লার্নিং এ আমরা একটু ইগনোর করছি, কিভাবে কাজ করে অ্যালগরিদম গুলো আমরা শিখি নাই। আর ডিপ লার্নিং এ আমরা এটা ইগনোর করার কোনো সুযোগ নাই, অপশন নাই। ঠিক আছে? আমি ইচ্ছা করলে ইগনোর করতে পারতাম, বাট এটা ইগনোর করা যাবে না। ঠিক আছে? কারণ এটা পরবর্তীতে তোমাদের এগুলো অনেক কাজে লাগবে, এই জন্য এটা ইগনোর করা যাবে না। আমরা একদম এটার অরিজিনাল আর্কিটেকচার সহ আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে ডিপ নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে পারি, মানে ডিপ লার্নিং তৈরি করতে পারি, সেটাও আমরা দেখাবো। ঠিক আছে? বাট তার আগে প্রোগ্রামিং এ গেলে আমাকে এগুলা শিখাইতেই হবে। তো এগুলা শিখাইতেই যেহেতু হবে, এগুলা তুমি একটু নিজে নিজে আগে শিখো, এরপরে আমি আবার বিস্তারিত আলোচনা করব জিনিসগুলো কি। আমার কথা বুঝছো? তাহলে এটা আমরা একটা অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিলাম, এবং আমি ক্লাস তোমাদের যে ইয়ে আছে, বিএলসি আছে, সেখানে আমি এটাকে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব। তোমরা ওখানে ডক ফাইল সাবমিট করবা। এটা ইন্ডিভিজুয়াল, নট গ্রুপ ওয়াইজ। এটা গ্রুপ ওয়াইজ না, মানে এটা একদম লার্নিং একটা থিওরি। এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যে ডিপ লার্নিং কি,
ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এর মধ্যে বেসিক পার্থক্য হলো একটাই, সেটা হলো মেশিন লার্নিং এর ফিচারগুলা তুমি নিজে এক্সট্রাক্ট করে দাও, রাইট? তুমি নিজে বলে দিচ্ছ যে এইগুলা তোমার আসলে ফিচার। আর ডিপ লার্নিং কি করে, ডিপ লার্নিং এ তোমাকে বলে দিতে হয় না যে এই ইমেজের ফিচার হলো এই, ডিপ লার্নিং নিজে নিজেই ফিচার এক্সট্রাক্ট করতে পারে। এটা হলো বেসিক ডিফারেন্স। এটাকে রেখে বাকিগুলা লিখবা, বাট এটা থাকতে হবে মাস্ট, ঠিক আছে? তারপর সিএনএন কি, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, হ্যাঁ এটা সম্পর্কে একটু বলবা। অনলাইনে সার্চ দিলে দেখবা যে সিএনএন সম্পর্কে অনেক ডেফিনেশন চলে আসছে, বাট নিজের মতো করে লেখবা। সিএনএন এর কিছু কম্পোনেন্ট পাওয়া যায়, কি কি কম্পোনেন্ট? কনভলিউশনাল লেয়ার, পুলিং লেয়ার, ফুললি কানেক্টেড লেয়ার, আরো এক দুইটা থাকতে পারে। দেখবা যে কি কি কম্পোনেন্ট আছে এরকম, সেই কম্পোনেন্টগুলোর নেম, সেই কম্পোনেন্টগুলোর ডেসক্রিপশন, যে লেয়ার কি, পুলিং কি, ফুললি কানেক্টেড লেয়ার কি, হোয়াট ইজ ম্যাক্স পুলিং, ঠিক আছে? তারপর হলো কার্নেল সাইজ জিনিসটা কি জানতে হবে, হোয়াট ইজ চ্যানেল, চ্যানেল জিনিসটা কি জানতে হবে, ঠিক আছে? তারপর হলো একটা সিম্পল সিএনএন নেটওয়ার্ক তোমাকে ড্র করতে হবে, ড্রআইও অথবা আদার্স যে প্ল্যাটফর্মগুলো তোমরা ফ্যামিলিয়ার সেগুলা দিয়ে। তারপর ফাইনালি একটা অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে জানতে হবে। দুই ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আছে, একটা রিলো আর একটা সফটম্যাক্স। এটা আসলে কি, এটা কেন ইউজ করা হয়, তোমার এই জিনিসগুলা কেন বা কি, এগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবা। সিম্পলি জাস্ট অ্যাক্টিভেশন ফাংশন কি এটা ডেফিনেশন দিয়ে দিলে কেমন হয়ে গেল, তাই না? এটা কেন ইউজ করা হয় এটা একটু লিখে দিলা। সো আশা করি বুঝতে পেরেছো, এটার উপরে তোমাদের কাজ। আমাদের আসলে আজকের ফার্স্ট ক্লাসে এটাই, কারণ এগুলা না জানলে আমি সরাসরি ল্যাব শুরু করে দিলে তোমরা অনেক কিছুই বুঝবা না, ঠিক আছে? যেতে পারছি? হয়তোবা থিওরিতে গেলি তোমাকে এখনই ডিপ লার্নিং শুরু করবে না, থিওরিতে তোমাকে হয়তোবা এখনই ডিপ লার্নিং শুরু করবে না, তো তার মানে তো আমরা ল্যাবে পিছাই যাব। তো আমাদের ল্যাবকে কন্টিনিউ রাখার জন্য তোমাকে এই টার্মগুলা মাস্ট জানতে হবে। জি স্যার। ঠিক আছে, তো আমাদের ক্লাস শেষ। আমরা যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে এখানে রেকর্ডিংটা অফ করে দিতে পারি। আমরা নেক্সট ক্লাস থেকে সরাসরি প্র্যাকটিক্যালে যাব আফটার লার্নিং দিস ইনফরমেশন। ওকে ওকে স্যার।